শুরু করছি বাংলা বলছে আজকে আমরা আলোচনা করব কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল নিয়ে এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ফের ঘাসফুলেরই জয় জয়কার এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ তিনি ৪৯,০০০-এরও বেশি ব্যবধানে তিনি পরাজিত করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রার্থী আশিস ঘোষকে। বাম কংগ্রেস জোট তারা থেমেছেন তৃতীয় স্থানে গিয়ে। আর এরই মধ্যে 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যদি গত কয়েক মাসের বিশেষ করে যদি 2024-এর লোকসভা নির্বাচন পরবর্তী সময়ে দেখা যায় তাহলে সবকটি বিধানসভা উপনির্বাচন তাতেই জয়ী হলো তৃণমূল কংগ্রেস ডেফিনেটলি, যেটা 2026-এর আগে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে তৃণমূল কংগ্রেসকে। এর পাশাপাশি বিজেপির জন্য সেই প্রশ্নগুলো থাকলোই যে মেরুকরণের প্রয়াস সত্ত্বেও কেন বিজেপির অঙ্ক সেটা মিলছে না, এ বিষয়ে আমরা আলোচনা করব। আর এরই মধ্যে এই ফলাফলের মধ্যে তৃণমূল কংগ্রেসের বিজয়ের মধ্যে একটা অন্ধকার ছায়া হয়ে রয়ে গেল বিজয় মিছিল থেকে বোমা ছোড়ার ঘটনা এবং এক 9 বছরের নাবালিকা তার মর্মান্তিক মৃত্যু। এসব নিয়ে আলোচনা করব। শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে। বাংলায় ফের সবুজ ঝড়, কালীগঞ্জ উপনির্বাচন জিতল তৃণমূল। 50,049 ভোটে জিতলেন আলিফা আহমেদ। বাংলায় তৃণমূলের জয় অব্যাহত। নদিয়া জেলার কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ জিতলেন 50,049 ভোটে। 2021 সালে ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী নাসির উদ্দিন আহমেদ জিতেছিলেন 46,987 ভোটে। তাঁর মৃত্যুর ফলেই এই উপনির্বাচন। ফলে শতাংশের নিরিখে এবার প্রায় 2% ভোট বাড়িয়ে তৃণমূল পেল 55.15% ভোট। প্রায় 3% ভোট কমল বিজেপির। বিজেপি পেয়েছে 28.29% ভোট। 2021 সালে এই কেন্দ্রে বিজেপি পেয়েছিল প্রায় 31% ভোট। 2024 সালের লোকসভা ভোটে যা বেড়ে দাঁড়িয়েছিল 31.52%। ভোট শতাংশ বাড়ল কংগ্রেস বাম জোটে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর ভোট শতাংশ বাড়লেও ফের জামানত বাজেয়াপ্ত হয়েছে তাদের। দলের জয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ের খবর পাওয়ার পরই টুইট করে তিনি জানান, এই জয় বাংলার মা মাটি মানুষকে উৎসর্গ করছি। তৃণমূলের জয়ী প্রার্থী আলিফা আহমেদ বলেন, মুখ্যমন্ত্রীর উন্নয়ন ও তৃণমূলের প্রতি মানুষের আস্থাতেই এই বিপুল জয়। মানুষের ভালোবাসা এবং দিদির উন্নয়নের প্রতি মানুষ রায় দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে গেছে, কারণ সিপিএম কংগ্রেস একটা ভালো পোর্শন ভোট পেয়েছে। আর হিন্দুদের ভোটের প্রায় 72.60 অর্থাৎ প্রায় 73% ভোট বিজেপি পেয়েছে। এই নিরঙ্কুশ জয়ের মধ্যেই অবশ্য কাঁটার মতো বিঁধছে বোমার আঘাতে চতুর্থ শ্রেণীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা। এলাকায় তখন বিজয় মিছিল করছে তৃণমূল। সেই বিজয় মিছিল থেকেই বোমা ছোঁড়ার অভিযোগ। মৃত্যু হয় তামান্না খাতুনের। ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাবালিকার মৃত্যুর খবর পেতেই টুইট করে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছেন তিনি গভীরভাবে মর্মাহত। তবে তাকে আক্রমণ করতে ছাড়েনি বিজেপি। বিজেপি নেতা অমিত মালভিয়া টুইট করে লিখেছেন, হাতে রক্ত নিয়েই জয় সেলিব্রেট করলো তৃণমূল। তৃণমূলের আমলে কোনো দলই, কোনো রাজনৈতিক বিরোধী দলই সুরক্ষিত নয়। আমি যতদূর খবর পেয়েছি মিডিয়ার মাধ্যমে, বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার বাবা মার একমাত্র মেয়ে ছিল এবং তাকে আজকে বাবা মা হারালো শুধুমাত্র গণতান্ত্রিক পদ্ধতিতে অংশগ্রহণ করার জন্য, অর্থাৎ তৃণমূল না করার জন্য। प्राथमिक रिपोर्ट हमारे के स्टेट लेवल নোডাল অফিসার जो আছেন এডিজি সাহেব, উনি রিপোর্ট দিয়েছেন আমাদেরকে কি এরকম ঘটনা হয়েছে। এখন আমরা ফুল রিপোর্ট চেয়েছি, এখন শুধু ইনফরমেশন আসছে। এবারের ভোটে হিন্দুত্বকে তুলে ধরতে চেয়েছে বিজেপি, কিন্তু সেই আওয়াজ যে কার্যত ব্যর্থ হয়েছে তা বুঝিয়ে দিয়েছে কালীগঞ্জ। বরং রাম ভোট এবার বাম ভোটে গেছে কিছুটা, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ফলে 2026 সালের নির্বাচনের আগে রাজ্য রাজনীতিতে একটা দিক নির্দেশ করে গেল কালীগঞ্জ। কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কৃষাণু মিত্র, বিজেপির পক্ষ থেকে শম্ভুদেব পান্ডা, আরএসপির পক্ষ থেকে মোহাম্মদ শফিউল্লাহ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখোপাধ্যায় এবং রাজনৈতিক বিশ্লেষক সাংবাদিক সুমন ভট্টাচার্য। আমি প্রথমে শঙ্কুর কাছেই আসি। শঙ্কু, 2026-এও সরকার করার স্বপ্ন তোমরা দেখছো, তোমরা স্লোগান দিচ্ছ হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু সেটা যে কাজ করছে না তার
সর্বশেষ নিদর্শন হচ্ছে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল। এবং যদি আমরা দেখি যে 2024-এর লোকসভা নির্বাচনের পর যতগুলো বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে প্রত্যেকটাতেই তৃণমূল কংগ্রেস জয়ী হলো। ইনফ্যাক্ট 2021-এর বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে কোনো মেজর ভিক্টরি নেই বিজেপির জন্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে 2021-এ 70%, 2024-এ 72%, 2025-এ প্রায় 74% হিন্দু ভোট আমরা এখানে পেয়েছি। এবং হিন্দু ভোট যে কনসলিডেটেড হচ্ছে সেটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এই বাই ইলেকশানে। এখন আমি আপনাকে বলছি যে এই নির্বাচন তো জেতার মতো জায়গায় তৃণমূল কংগ্রেস, প্রথমত বাই ইলেকশন, দ্বিতীয়ত ওখানে যে পরিমাণ সংখ্যালঘু ভোট আছে তার উপর ভিত্তি করে তৃণমূল জিতবে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন তো হিন্দু ভোটের একটা অংশ তো আমরা বাড়ছি তো, না কোথায় কমেছে তৃণমূল কংগ্রেসের ভোট। উল্টে যেটা ভয়ঙ্কর বিপদ হয়েছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস যে কারণে কংগ্রেসটা ভাঙতে চাইছিল এবং যে কারণে অধীরবাবুকে সরিয়ে নিজেদের পছন্দ মতো একটা প্রেসিডেন্ট করেছে যাতে একটা তৃণমূল অনুগত পশ্চিমবঙ্গ কংগ্রেস হয়, সেই উদ্দেশ্যে তারা অনেকটা সফল হচ্ছে। এবং সেই উদ্দেশ্য কেন নিয়েছিল সেটা এই নির্বাচনের ফলাফলে বোঝা গেছে। যে আপনি লক্ষ্য করে দেখবেন বেশ খানিকটা সংখ্যালঘু ভোট সেটা টার্ন আউট করে আস্তে আস্তে কংগ্রেসের দিকে যাচ্ছে। এই কারণে ওনারা ভয় পেতে শুরু করেছেন। আমার বক্তব্য খুব স্পষ্ট, সে ওনারা যা করেন ওদের ইন্ডি জোটের ব্যাপার, ভেতরে যা করেন করুন। আমাদের যেটা উদ্দেশ্য ছিল, আমরা যে বলেছিলাম যে অবিলম্বে এই শক্তি যারা এটাকে বাংলাদেশ মিনি পাকিস্তান বানাতে চায় তাদের বিরুদ্ধে হিন্দুদের এক হওয়া উচিত। আপনি যাকে বারবার উচ্চারণ করলেন হিন্দু হিন্দু বাই বাই, সেই স্লোগান তো এখানে সাকসেসফুল। এখানে হিন্দুরা অনেক বেশি একত্রিত হয়েছেন, প্রায় 74% কাছাকাছি আমরা হিন্দু ভোট এক করতে পেরেছি। ফলে আমরা এই নির্বাচনে যথেষ্ট আশাবাদী যে আগামী দিনে হিন্দুরা সবাই একত্রিত হয়ে নামবেন এবং একসাথে ভোট দেবেন, যার ফলে আগামী দিনে হচ্ছে পশ্চিমবাংলায় একটা সরকার তৈরি হবে যে সরকারের আন্ডারে অন্য সবাই ভালো থাকবেন। কারণ যেখানেই আপনি দেখবেন ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে সেখানে অন্যরা ভালো আছেন, কিন্তু এরা যেখানে দায়িত্ব পেয়েছেন সেখানে নির্বাচনে জেতবার পর একটি বাচ্চা মেয়ের জীবন চলে গেছে। কাদেরকে জিতিয়ে আনছেন? আরে জেতা সিট, বাই ইলেকশন, পুরো অ্যাডমিনিস্ট্রেশনকে কাজে লাগিয়েছেন, তারপর কি এমন আপনাদের আনন্দ যে গুলি বোমা চালাতে হচ্ছে, বাচ্চা মেয়ের জীবন চলে যাচ্ছে? এই প্রসঙ্গে আসবো ডেফিনেটলি। একটা মানে কি চাপে তৃণমূল বাবু, কালো দাগ হয়ে রয়েছে এই ঘটনা, এই গোটা ভোট গণনার দিনে। আমি শুধু একটা ডেফিনেটলি এটা খুব মর্মান্তিক ঘটনা, আমি তার বাইরে গিয়ে একদম অন আ লাইটার নোট আমি একটা কথা বলতে চাই যে শঙ্কু, আমার একটা আফসোস আছে যে আমি যখন স্কুলে পড়তাম তখন তোমার সঙ্গে আমার পরিচয় ছিল না। কারণ আমার যে খারাপ মার্কশিট সেটা বাড়িতে নিয়ে গিয়ে কিভাবে তার পজিটিভ দিকগুলোকে তুলে ধরা যায়, এই শিক্ষাটা যদি তোমার কাছ থেকে আমি নিয়ে নিতে পারতাম তাহলে অন্তত পিঠের ওপর কতকগুলো চর্চাপড় সেটা থেকে বাঁচা যেত। দিদি, আমার খুবই আফসোস যে সেই সময় আপনার সাথে আমার পরিচয় ছিল না। নাহলে একটা ভালো মার্কশিটকে কিভাবে খারাপভাবে রিপ্রেজেন্ট করে দিদি বা ভাইকে বেমালুম বাবা মার কাছে মার খাওয়ানো যায় সেটা আপনার কাছে শিখতে পারতাম। এটা আমারও খুব আফসোস। এই ট্রিক্সটা কারণ দিদি এটা আপনার কোনো দোষ নেই, এটা আপনার কোয়ালিটি। যেমন এই গ্লাসে অর্ধেক জল আছে, আমি তো আমার দিক থেকে দেখছি যে এতটা হিন্দু ভোট একত্রিত হয়েছে, কিন্তু আপনি দেখাবেন যে এই বাকি অংশটুকু কেন খালি। অন্তত একটা জিনিস জলের মতোই স্পষ্ট হয়ে গেল যে শঙ্কুর মার্কশিট ভালো মার্কশিট ছিল, আমার মার্কশিট কিন্তু খারাপ মার্কশিট ছিল। যাই হোক, আমি কৃষাণুর কাছে আসি। কৃষাণু, হিন্দু ভোট কনসলিডেট করা গেছে, এটা বিজেপির দাবি। বিজেপি যে পরিসংখ্যানটা দিল, জানি না ওরা অঙ্কটা ঠিকমতো হয়তো আইটি সেল থেকে করে আসেনি। এই যে অঙ্কটা দিল না 74 কি 73 72 কী সব দিল, ধাপে ধাপে নাকি উত্তরণ ঘটেছে। যদি 70% বেশি তথাকথিত এই ভোট যদি বিজেপি পেয়ে থাকে তাহলে সাকুল্যে প্রায় 50% আশেপাশে ভোট পায় টোটাল ভোটে। তো বিজেপি তো 40টাই ব্রিজ করতে পারেনি এখনো। তো কি পরিসংখ্যান দিচ্ছে আর এটা পেলো কোথা থেকে? এই ডেটাটা আমি একটু দেখে নিই। এক সেকেন্ড, হিন্দু ভোট কনসলিডেশন নিয়ে যখন বিজেপি এই বক্তব্য, এই দাবি সেটা জোরালোভাবে পেশ করছে, আমরা একবার শুনে নিই যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন। প্রথম কথা হচ্ছে উপনির্বাচন। আপনি যতগুলো উপনির্বাচন হয়েছে কি কায়দায় ভোট হয় সবাই আপনারা জানেন। আর পশ্চিমবঙ্গে
কমপ্লিটলি মুসলিমরা তারা কনসলিডেট ওয়েতে ভোট দিচ্ছেন। হিন্দুদের কনসলিডেশন শুরু হয়েছে, গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং, কিন্তু জিততে গেলে বা তৃণমূলকে হারাতে গেলে যে কনসলিডেশন দরকার সে জায়গায় এখনো যায়নি। শুনলে শঙ্কু যে কনসলিডেশন শুরু হয়েছে হিন্দু ভোট, কিন্তু এখনো জিততে মানে ডিসাইসিভ ফ্যাক্টর হতে গেলে যেটা হয় সেটা হয়নি। ওটাই 1% এর শর্টেজ আমরা তো টার্গেট করেছি, আমরা জানি তো ওটা হবেই। সুমন দা কিছু বলতে চান? টোটালি 1% শর্টেজ বাড়ছে। বলছিলেন কালীগঞ্জে 2,55,000 ভোট, তার মধ্যে 1,14,715 হিন্দু ভোট, বিজেপি পেয়েছে 52,500 ভোট, মানে মোট হিন্দু ভোটের 46% পেয়েছে। এটাকে যে বিজেপি কোত্থেকে 74% নিয়ে যায় সেটা একমাত্র ওই আসিফ মুনির আপনাদের বলছি বলিনি, ডোনাল্ড ট্রাম্প আমার লোক বলতে বলতে আসিফ মুনির লাঞ্চ খেতে চলে যাওয়ার পর নরেন্দ্র মোদীকে যে অসহায়ভাবে ইরানের প্রেসিডেন্ট প্রজেকশন করবেন না, আপনি করছেন এখন যে ইরানের বিরুদ্ধে করা করতে করতে না, এটা আমরা আজকে এই বিষয়টাই ফোকাস রাখি প্লিজ। এই বিষয়টাই ফোকাস রাখি। 1,14,715 মধ্যে 52,500 ভোট কি করে 74% হয়, কোন নিরিখে হয়? মানে আপনি যে মার্কশিট ছোটবেলায় দেখে ভয় পেতেন সেই মার্কশিট দিয়ে যদি আর শঙ্কুর মার্কশিটকে একসাথে করেন তাহলেও হবে না। আমি এখানে অ্যালবার্টের কাছে আসি। অ্যালবার্টের জন্য এটা আরও ক্রুশিয়াল অ্যালবার্টদের জন্য, কারণ রীতিমতো এই কালীগঞ্জের প্রার্থী দেওয়ার বিষয়টা সেটা মুচলেখা অবধি গড়িয়েছে এবং কংগ্রেস এখানে বামেদের সমর্থন নিয়ে প্রার্থী দিয়েছেন। ঠিক হয়ে গেছে, শর্ত এটা ছিল যে 2026-এ ওই আসনে আরএসপি লড়বে, কারণ এটা এর আগে আরএসপির গড় ছিল, আরএসপির আসন ছিল। সেখানে যদি আমি দেখি অ্যালবার্ট, একটা তো দুশ্চিন্তার জায়গা থাকছেই, তার কারণ 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী বিধানসভা ওয়ারি যদি আমরা পরিসংখ্যান দেখি, সেখানে লেফট আর কংগ্রেসের যে কম্বাইন্ড ভোট সেটা ছিল 36,700 মতো, সেখানে দাঁড়িয়ে এবার সেটা নেমে এসেছে 28,348-এ। প্রথম কথা হচ্ছে নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল এই পিচে তোমাদের খেলতে নামতে হবে 2026। নিশ্চিতভাবে পিচ খুব কঠিন, এবং এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস তাদের যে প্রত্যাশিতভাবে যে জয় পাওয়ার কথা ছিল সেই জয় তারা পেয়েছে, এবং আমি যতদূর মনে হয় যেন মার্জিনও তারা বাড়িয়েছে, এটা নিয়ে কোনো দ্বিধা বা দ্বন্দ্ব নেই। তবে এই যে কালীগঞ্জের নির্বাচন, এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি কোনো কারণে পরাজিত হতো তবু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী থাকতেন। আমার শুধু বলার বিষয় দুটো, একটা হচ্ছে একটা জয়কে সেলিব্রেট করতে গিয়ে যদি একটা শিশুর মৃত্যু হয় তাহলে এই জয়টা কি গণতন্ত্রের জন্য জয় না গণতন্ত্রের জন্য পরাজয়? শাসকের স্বৈরাচারী দিক, শাসকের বর্বরতা, এটা কি প্রকাশ পায় না? এক। দুই হচ্ছে যখন একটা নির্বাচন হচ্ছে, তৃণমূল কংগ্রেস, এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি আছেন, তৃণমূল কংগ্রেস এই নির্বাচনে বিভিন্ন প্রচার করেছেন, উল্টো থেকে বিরোধী দলনেতার ভাষণ শুনলাম, বিজেপির প্রতিনিধিও এখানে বললেন, যখন একটা নির্বাচনে জয় পরাজয়ের বিশ্লেষণ হয় যে সংখ্যালঘু ভোট কতটা আমাদের দিকে এসেছে, সংখ্যাগুরু ভোট আমাদের দিকে কতটা এসছে, তাহলে সেই নির্বাচনে যারা একটু প্রগতিশীলতার কথা বলে, যারা ধর্মনিরপেক্ষতার কথা বলে, তাদের জন্য সত্যি নির্বাচনটা কঠিন হয়ে দাঁড়ায়। সেই কঠিন পরাজয়ের জায়গাটা আমাদেরকে স্বীকার করে নিয়েই সামনে 26-এ নির্বাচনের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। কেন এই কথাটা বলছি? কালীগঞ্জে একটা উপনির্বাচন হয়েছে, এই উপনির্বাচনটা হওয়া কিসের কারণে উচিত ছিল যে বিগত দিনে যিনি বিধায়ক ছিলেন নাসিরউদ্দিন সাহেব, সেই নাসিরউদ্দিন সাহেব ওই অঞ্চলে তিনি কি কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট করেছেন, সেই ডেভেলপমেন্টগুলো নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কি কি ভালো কাজ করেছেন সেইগুলোকে নিয়ে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন তিনি মানুষের কাছে যাবেন, এটাই ছিল প্রত্যাশিত। বিজেপির এটা যাওয়ার কথা ছিল কি নিয়ে, যে বিজেপি তার দেশের সরকার চালাচ্ছে, দেশটাকে কীভাবে ডুবাচ্ছে বা দেশটাকে কীভাবে তুলেছে সেগুলোকে নিয়ে সামনে যে নির্বাচন যাওয়ার কথা ছিল। আমরা বামপন্থীরা, আমরা কংগ্রেসীরা একসঙ্গে জোটবদ্ধ হয়ে কি বিকল্পের কথা বলবো সেটা নির্বাচনে যাওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনে যদি এটা হয়ে যায়, ভারতবর্ষের যারা শাসন ক্ষমতায় আছে এবং যারা এখন পশ্চিমবঙ্গের সংখ্যার হিসাবে যারা বিরোধী দল, তাদের নির্বাচনের হিসাব হচ্ছে যে কত শতাংশ মুসলিম ভোটকে, কত শতাংশ হিন্দু ভোটকে আমরা কনসলিডেট করতে পারলাম, আর কত শতাংশ করতে পারলে আমরা এই নির্বাচনে জিততে পারবো। কিন্তু
সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের বাঙালি, পশ্চিমবঙ্গের হিন্দু, পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য বিজেপির যে আউটলুক, বিজেপি যে সরকার আসলে কি করতে পারে সেটা তাদের কোনো ধ্যান ধারণা নেই। আর এই জায়গাটাই হচ্ছে বারে বারে তৃণমূল কংগ্রেসকে জিততে সাহায্য করছে। বাংলার 12টা বাজিয়েছেন আপনারা, বাংলার 12টা দেশের 12টা বাজাচ্ছ, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে যে বিজেপি কিভাবে দেশের 12টা 14টা বাজাচ্ছে, দেশের 12টা 14টা বাজাচ্ছে, গোটা ভারতবর্ষের মানুষ দেখছে। আর এই বিজেপির এই বর্বর রাজনীতির জন্য বারে বারে তৃণমূল কংগ্রেস তার বোমা বারুদের উপরে দাঁড়িয়ে থেকে আসবো। আমি পার্থদার কাছে যাবো, এক সেকেন্ড। পার্থদা, কাবিলউদ্দিন সাহেব তিনি শেষ করলেন 28,348 ভোট, যেটা আমরা আগে 15.21%, যেটা যদি আমরা দেখি যে 2024-এর যে যৌথ ভোট, সেই ভোটের থেকে বাম কংগ্রেসের যে ভোট, সেই ভোটের থেকে বেশ খানিকটা কম। হ্যাঁ, না দেখুন, এই যে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম একটা উপনির্বাচন, প্রথমে আলোচনা করতে গিয়ে যেটা উঠে এলো সেটা হচ্ছে যে একটি কিশোরীর মৃত্যু, এবং কেন কিশোরীর মৃত্যু হয়েছে না একটা বিজয় উৎসব করতে গিয়ে, একটা বিজয় উৎসবে করতে গিয়ে একটা কিশোরীর মৃত্যু হলো। এবং তারপরে আমরা যত নির্বাচনের আলোচনার মধ্যে ঢুকলাম, আমরা একদিকে মুসলিম কনসলিডেশন এবং একদিকে হিন্দু কনসলিডেশন শুধুমাত্র এই শুনছি, মানে হিন্দুদের 73% ভোট গেছে না 60% ভোট গেছে, মুসলমানদের কত ভোট গেছে, কত ভোট বাম কংগ্রেসের জোটের দিকে গেছে, শুধুমাত্র এই নিয়ে আলোচনা। অথচ সারা পশ্চিমবাংলায় আজকে রাজনৈতিক সামাজিক যে ধরনের সমস্যাগুলো আছে, আপনি চিন্তা করে দেখুন তো, এতক্ষণ পর্যন্ত বিজেপির প্রতিনিধি সমানে বলে গেলেন যে হিন্দু ভোট, হিন্দু ভোট, হিন্দু ভোট, অথচ পাকিস্তানের সঙ্গে যে সমস্ত ঘটনাগুলো ইদানিংকালে ঘটে গেছে, তার জন্যে যখন পৃথিবীর বিভিন্ন দেশে যখন কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের প্রতিনিধি দল পাঠালেন, খুঁজে খুঁজে বিভিন্ন দল থেকে তাদের মুসলিম এমপিদের খুঁজে খুঁজে আনতে হয়েছে, নিজেদের দলের একটাও মুসলিম এমপি নেই। কেন নেই না, তারা নেই বলেই তারা পৃথিবীর সামনে দেখাতেই হবে তাদের যে ভারতবর্ষ এখনো ধর্মনিরপেক্ষ। সেই ধর্মনিরপেক্ষতার জন্য বিভিন্ন দল থেকে তারা ধার করে মুসলিম এমপি নিয়ে যাচ্ছেন, কিন্তু নিজেদের একজন মুসলিমকেও তারা টিকিট দেয়নি। এবং তারপরে এই জগন্নাথ মন্দির তৈরি, এই হিন্দু ভোট কনসলিডেশন, এই মুসলমান ভোট কনসলিডেশন, শুধুমাত্র এই নিয়েই আমরা আলোচনা করছি। আপনি পশ্চিমবঙ্গ বিধানসভায় যদি এই সমস্ত যে মিনিটসগুলো আছে যদি দেখেন, বিরোধী পক্ষ হিসেবে ভারতীয় জনতা পার্টি সেখানে কটা সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরেছে, সব সময় সেখানে ধর্মের কথা, এমনকি মুখ্যমন্ত্রীর যতগুলো তার নিজের যতগুলো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ব্যয় বরাদ্দ পাস হয়েছে 0 সেগুলো নিয়ে আলোচনা পর্যন্ত হয়নি। তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবাংলার যে মানুষ ভোটার হিসেবে ভোট দেবে, আমি আসবো একটা ছোট্ট বিরতি, আমাকে তার আগে নিতেই হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। মানুষ যাবে, ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আমি কৃষাণুর কাছে আসবো যে কৃষাণু, এর মধ্যেও তো আজকে একটা বড় কালো দাগ হয়ে রইল, যেটা উপনির্বাচনের ভিক্টরি সেলিব্রেশন, সেখানে একজন নিরীহ নিষ্পাপ 9 বছরের নাবালিকা, তার প্রাণ গেল। অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ প্রশাসন তৎপর হয়ে যারা দোষী তাদেরকে চিহ্নিত করেছে এবং একজন ব্যক্তিকে, আদার আলী শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটির তো কোনো রং বা কোনো রাজনীতি হয় না। এই ক্ষেত্রে যারা করেছেন তারা আমি বলি আগের অধ্যায়তে আমি বলতে পারিনি। এবার এটা নিয়ে তো মানে আমি এখন 4টা বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দেখাবো, এটা কাঙ্ক্ষিত নয়, একটা খারাপ ঘটনা ঘটেছে, মিছিল করতে গেছে তোমরা, ভালো করেছে, তোমাদের ছোড়া গুলিতে মারা গেছে বলছো ভালো করেছে, এবার একটা বাচ্চা মেয়ে মরে গেল বলছে ভালো করেছে। শঙ্কু, আজ তো তোমরা কোথাও জিতো না, কি করবে? ওরা কোনো মিছিল মানে যেতে মানে আপনি চান যে অন্যরা মিছিল করে এবং গুলি করবে? আমি চাই সব সময়। কি কথাবার্তা বলছো তোমরা? তোমার কাছ থেকে লোকে সিরিয়াস কমিউনিকেশন আশা করবে, কোনো যেন বোমা না পড়তে দেবে না, এই যে এটা কি মানে, বোমা না পড়ে। তুমি তৃণমূলের এসব কথা বলছো, কি একটা তো বলছে তোমার পাশে বসে
আরে তো ওর দায়িত্ব, যে গুলি চলে যেত সেটা তো ওর দায়িত্ব, তুমি অ্যাডমিট করে যাও, সেটা তো ওর দায়িত্ব। ও তো বলছে কি সাপোর্ট করো, যেতনি যে বিজয় উৎসব করতে গেলে জিতি, তারপরে কি এটা সাপোর্ট করো? সুমন্ত দুজনকে আমি বিরত করছি, প্লিজ কৃষ্ণ বলো। বিষয়টা হচ্ছে যে একটা দুঃখজনক ঘটনা, লজ্জাজনক ঘটনা, তার জন্যে যে কাজটা করেছে সেই ব্যক্তিকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছে, প্রশাসনিক আইনি ব্যবস্থা হবে। এটা বাকি যে জিনিস থেকে নজরটা ঘোরাবার চেষ্টা হচ্ছে সেটা কি, যে আজকে সারা দেশে 5টি বাই ইলেকশন হয়েছে, তার রেজাল্ট বেরিয়েছে, 5টার মধ্যে 4টা বিজেপি হেরেছে। আমাদের রাজ্যতে বিগত আমরা যদি 8-10 মাসে দেখি প্রায় 13টা বাই ইলেকশন হয়েছে, সবকটা আমরা জিতেছি। এবার মানে পপুলারিটির নিরিখে হিন্দু ভোট নাকি বিজেপি পেয়ে যাচ্ছে, কোথা থেকে পরিসংখ্যান পেল, ডাটা কে দিল, এই সবে কাউন্টিং হলো, তাহলে কি ইলেকশন কমিশনের সাথে বিজেপি কি কোনো এগ্রিমেন্ট করেছে যে ভেতর তথ্য দিয়ে দিচ্ছে ইলেকশন কমিশন? তার কারণ হচ্ছে ইলেকশন কমিশন বিজেপিকে ফায়দা তোলাবার জন্য অনেক কিছু ইতিমধ্যে করেছিল, এই কালীগঞ্জেই করেছিল। কেন্দ্র নির্বাচন বাবা কেন আটকাচ্ছ তুমি এইগুলো কেন রাজ্যের 90% মানুষ যদি বিজেপিকে এইভাবে করে, তো বিজেপির নেতারা তো কোনোদিন আর পার্টি অফিস কেন নিজের বাড়ি থেকে বেরোতে পারে না? হুমকি শুধু তোমরা দিতে পারো, মানুষ হুমকি দেবে না, সারা ভারত ছাড়া হুমকি টুমকি অন্য জনকে দেবেন না, তোমাদেরকেই শুনতে হবে। সময় আসছে, কালীগঞ্জে যে ঘটনা ঘটেছে, এক সেকেন্ড আসবো আমি আসবো প্লিজ। আমরা দেখেছি মীনাক্ষী মুখার্জিরা তারা আজকে একটা প্রতিবাদ মিছিল করছিলেন, একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছেন এবং সেখানে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পারছি, সেই ছবি আমি দেখাবো। কৃষাণু প্লিজ। হ্যাঁ, এখন বিষয়টা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে আনা হলো, স্বরাষ্ট্রমন্ত্রীকে আনা হলো, বিভিন্ন জায়গায় ভাষণ দিয়ে মিডিয়াতে অপটিক্স ক্রিয়েট করা হলো, পয়সা দিয়ে অনেক প্রচার হলো, তা সত্ত্বেও মানুষের মন পাওয়া গেল না, কোনো প্রপাগান্ডাতে মানুষ সাড়া দিল না, মানুষের ঢল তৃণমূলকে সমর্থন। এখন আমাদের ক্যান্ডিডেট, যেটা একটু আগে অ্যালবার্ট বলছিল, যে যেহেতু এটা মিডিয়াতে আসছে না বা পপুলার আলোচনাতে আসছে না, আমরা তো মানুষের কাছে এই তথ্যগুলোই নিয়ে গেছি। আমাদের যিনি আগের এমএলএ ছিলেন, যিনি মারা গেছেন, উনার যে কাজ এতদিনকার রাজ্য সরকারের যে কাজ, তৃণমূল দলের যে কাজ, এটাই মানুষের কাছে তুলে ধরেছি, মানুষ সাড়া দিয়েছে। এখন এর থেকে যদি বিরোধীরা ব্রাত্য হয়, আমাদের কিছু করার নেই। শঙ্কু, ফাইনালি এত ইস্যু, দুর্নীতি থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে একের পর এক ইস্যুতে তোমরা রীতিমতো ঝড় তোলো, রাজপথে ঝড় তোলো, বিধানসভায় ঝড় তোলো, টেলিভিশনে ঝড় তোলো, কিন্তু তার ইম্প্যাক্টটা কেন হচ্ছে না? মানে এটা তো বলতে পারবে না যে এখানে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে সেখানে ভোট হতে দেয়নি তৃণমূল। আচ্ছা দিদি, প্রথম আমি একটা লাইন বলতে চাই যে উনি 11টা যে আমি বলিনি, প্রথম হচ্ছে প্রধানমন্ত্রী এবং আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি আলাদা ছিল, সেটা কালীগঞ্জ উপনির্বাচনের সংক্রান্ত কোনো কর্মসূচি ছিল না। আমি একবারও বলিনি যে আমি আপনার কথা বলছি না, এটা ওনাকে ওনার রেসপন্স করলাম, উনি এটা বলেছিলেন একটু আগে, তাই রেসপন্স করলাম। দেখুন সুমন না, শেষ করে নি, শেষ করে নি। আরে পাকিস্তান বানিয়েছেন তো অর্ধেক জায়গা, বিষয় উত্তর নেই। আরে দাঁড়ান না, অপারেশন সিঁদুর কে উত্তর নেই, এক সেকেন্ড উত্তর নেই। হ্যাঁ, এবার কথা হচ্ছে টোটাল হিন্দু ভোট পোল হয়েছে ওখানে 72600, বিজেপি তার মধ্যে পেয়েছে 527110। এর পার্সেন্টেজ করলে প্রায় কাছাকাছি 70% উপরে, 74-এর আশপাশ হচ্ছে আমরা টোটাল হচ্ছে ওখানে ভোট পেয়েছি। হিন্দুদেরকে উল্টোপাল্টা কথা বলবেন না, হিন্দুদেরকে উল্টোপাল্টা কথা বলবেন না, হিন্দুদেরকে আক্রমণ করবেন না, এইভাবে সাম্প্রদায়িক কমেন্ট করবেন না। আমি কিন্তু কমেন্ট করিনি, অন্য কেউ করলে এবার মুপিয়া দিয়ে আমি আপনাকে একটা কথা বলছি, দেখুন এই যে বাচ্চাটির মনে আমাকে মেরে বলুন দিলে খুশি হবেন, থ্যাংক ইউ। আমার যেটা বক্তব্য হচ্ছে দিদি, সেটা হচ্ছে এই যে এরিয়া, এটা হচ্ছে দেখুন সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া, এটা তো অস্বীকার করে লাভ নেই, এবং এর নির্দিষ্ট কিছু বুথ
যেই বুথে অন্য কেউ এজেন্টই দিতে পারে না, এবং এটা তো যারা নির্বাচনে আছেন তারা সবাই জানেন। তার উপরে বাই ইলেকশন, আজকে 49,000 ভোটে জিতেছেন। একটা রেজিমেন্টেড এরিয়া আমাদের তৈরি হয়েছে, একটা পকেট, সেই পকেট দিয়ে আপনি বাংলাকে জাজ করতে পারবেন না। কিন্তু সব থেকে যেটা জাজ করার বিষয়, যেভাবে হিন্দু ভোট এখানে কনসলিডেটেড হয়েছে, যেভাবে হিন্দুরা এককাট্টা হতে শুরু করেছেন, তার ফল দেখেই তো তৃণমূল আতঙ্কিত হয়ে পড়েছে। সেই জন্য বড় করে এই জয়টা দেখানোর জন্য এনারা বোমা গুলি বন্দুক নিয়ে নেমে পড়েছিলেন। সেই উচ্ছ্বাসের চোটে একটি বাচ্চার মৃত্যু ঘটে গেছে। আজকে আমাকে বলুন, একটা জেতা সিট, এত ভোটে জেতা সিট, তার একটা বাই ইলেকশন কেউ গুরুত্বই দিচ্ছে না। সেই নির্বাচনকে এত বড় করে তৃণমূল দেখাতে গিয়ে একটা প্রাণ পর্যন্ত নিয়ে নিলে বাচ্চা। এই কারা এরা? এরা রাজ্যে এলে কি করবে আমি জানতে চাই। এদের ক্ষমা চাওয়া উচিত। আজকে এতক্ষণ পর্যন্ত একজন লোক গ্রেপ্তার হয়েছে, ওরা জানে না কটা লোক ওখানে মিছিল করে বেরোচ্ছিল। বিরত করছি, আমাদের প্রতিনিধি সন্তু আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন কালীগঞ্জ থেকে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, যে কিছুটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আমি একটু বিস্তারিত জানবো। সন্তু, কি হয়েছে? একেবারে মৌপিয়াদি, যে উত্তেজনা, ভোট পরবর্তী হিংসায় যে মৃত্যুর ঘটনা, নাবালিকা মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজ সন্ধ্যায় বাম কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল বার করা হয়। মিছিলে মীনাক্ষী সহ বেশ কিছু বাম কংগ্রেস সমর্থক এবং বাম কংগ্রেস সমর্থক প্রার্থী কাবিল উদ্দিন তিনি উপস্থিত ছিলেন। সেই মিছিল করে পার্টি অফিস থেকে যখন মিছিল করে ফাঁড়িতে আসে, সেই সময় কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়, যেটা এলাকাবাসী বারবার, আমরা যে এলাকার ঘটনা, সেই এলাকাতে যখন আমরা গিয়েছিলাম বারবার অভিযোগ করা হয়েছে যে এই যে এলাকা, এই এলাকা বাম কংগ্রেসের সমর্থিত এলাকা, সেই কারণে কিন্তু বোমাবাজি করা হয়। শুধু একটা বাড়িতে নয়, তামান্না খুন হয়েছে, তার পাশাপাশি আরো বেশ কয়েকটি বাড়িতে, একাধিক বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় কিন্তু তারা প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখাতে আসে। ফাঁড়ির সামনে ফাঁড়ি ঘেরাও করে, যে পলাশী মীরা ফাঁড়ি, সেই ফাঁড়ি ঘেরাও করে। তখনই কিন্তু পুলিশের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনার কারণে তাদেরকে দাবি ছিল যে তাদের সকলকে নিয়ে কিন্তু এই যে অভিযোগ, তাদেরকে অভিযোগ করতে রুমে প্রবেশ করতে দিতে হবে। যদিও পরবর্তীতে মীনাক্ষী এবং ওই মৃতার মা, অর্থাৎ যে নাবালিকা, সেই নাবালিকার মাও। সন্তু, ধন্যবাদ। সন্তু সাহা আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন। আমি আলবার্টের কাছে এখানে আসবো। এই নির্বাচনের কথা আমি আগের বারেও বলছিলাম যে নির্বাচনটা তৃণমূলের কাছে প্রত্যাশিতই ছিল জয়। এই একটা নির্বাচনে জয় পাওয়ার পরে তার যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশ একটা জায়গাতে খুব স্পষ্টভাবে প্রমাণ করে দেয় যে তৃণমূল কংগ্রেস গোটা পশ্চিমবঙ্গে কিভাবে অবৈধভাবে বোমা গুলি বারুদ কিভাবে সংস্থান করে রেখেছে, মজুত করে রেখেছে। কিষানুদা বলছিল ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিজমের কথা, পুলিশ প্রশাসন তদন্ত করছে, এই কথাগুলো বলছিল। যখন একটা নির্বাচনের পরিবেশ চলছিল, ওই মোলান্দি গ্রামটা হচ্ছে কালীগঞ্জ বিধানসভা ক্ষেত্রের একটা গ্রাম, এবং সেখানে বামপন্থীরা যথেষ্ট শক্তিশালী, গত পঞ্চায়েত নির্বাচনে সেই লড়াইটাও তারা লড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এভাবে যে নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে বা কয়েক রাউন্ড এগিয়ে যাওয়ার সাথে সাথে নির্বিচারে বোমা বেরিয়ে আসছে, গুলি বেরিয়ে আসছে, তার মধ্য দিয়ে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন হয়েছে, যে নির্বাচনে তৃণমূল কংগ্রেস উপনির্বাচনে জিতেছে, কিন্তু গণতন্ত্র পরাজিত হয়েছে, শাসকের বর্বরতা, স্বৈরাচার বহিঃপ্রকাশিত হয়েছে। এটা কখনোই ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিজম নয়, রাজ্যের শাসক দল আশ্রিত যে গোটা রাজ্যে যে গুন্ডাগিরি, দাদাগিরির যে পরিবেশ তৈরি করেছে, তারই বহিঃপ্রকাশ ছাড়া অন্য কোনোভাবে এটা কিছু বলা যায় না। এবং এই জায়গায় এই নির্বাচনটা লড়াই করবার জন্য যারা তৃণমূল কংগ্রেসের বিরোধী যে অন্য রাজনৈতিক দলগুলো ছিল, যারা বিজেপি হিসেবে নিজেদেরকে দাবি করে, তাদের এই নির্বাচনে লড়াই করবার জন্য, তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করবার জন্য রাজনৈতিক যে পথগুলো ছিল, সেই রাজনৈতিক পথগুলো তারা পরিহার করে দিয়ে তারা শুরু করেছে হিন্দু আর মুসলমানের রাজনীতি। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের জন্য দুর্ভাগ্য। এই জল্লাদের উল্লাস মঞ্চ যেটা তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গকে বানাতে চেষ্টা করেছে, আর বিজেপি প্রতিদিন সেটাকে সহায়তা করছে, গোটা ভারতবর্ষে যে উল্লাস মঞ্চ বিজেপি বানিয়েছে, তার বিরুদ্ধেই আমাদের যে কাজ, আমাদেরকে সেই কাজটা আমাদেরকে করে যেতে হবে। এবং প্রত্যেকটা ঘটনা থেকে এই নির্বাচনের পরাজয় নিশ্চিতভাবে আমাদের নেতারাও মেনে নিয়েছে, আমরাও মেনে নিয়েছি। যে ঘটনাটার মতো অনভিপ্রেত আর কিছু হতে পারে না এবং মর্মান্তিক কিছু হতে পারে না, যে একটা বিজয় মিছিল, সেখানে প্রাণ গেল একটা 9 বছরের তরতাজা প্রাণ, একটা কিশোর, একটা মানে একদম বালিকা, নাবালিকা। দেখুন, তামান্না খাতুনের উপর যে ঘটনাটা ঘটেছে সেটার নিন্দা করার কোনো ভাষা নেই। শুধু একজনকে অ্যারেস্ট করলে তো হবে না, যারা যারা এই ঘটনায় জড়িত তাদের প্রত্যেককে শাস্তি দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং ঠিক মানে যেহেতু কিশোরী, মানে পক্সো আইনে বিচার করে একেবারে কঠোরতম এবং ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে শাস্তি দেওয়া উচিত। মানে এর কোনো দ্বিতীয় বিকল্প নেই। আপনি যদি এই পলিটিক্যাল ভায়োলেন্সকে না থামাতে পারেন, তাহলে পশ্চিমবঙ্গের জন্য খুব বিপদ। এবং সেটা কালীগঞ্জ সংখ্যালঘু এলাকা এতবার
বিজেপির মুখপাত্র বলেছেন, সেই জন্য আরও বিপদ যে যদি সংখ্যালঘু এলাকায় এ ধরনের পলিটিক্যাল ভায়োলেন্স হয়। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা, মানে এটাকে নিন্দা করার কোনো ভাষা নেই। নাও কামিং ব্যাক টু দ্য পলিটিক্স, দ্য প্রবলেম হচ্ছে, দেখুন প্রবলেম তৃণমূলের দিক থেকেও আছে, প্রবলেম বিজেপির দিক থেকেও আছে। কালীগঞ্জ যেহেতু বিজেপির মুখপাত্র বললেন, এটা যেহেতু কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদকেও আপনি দেখতে পাননি প্রচারে। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে যিনি বিরোধী দলের প্রার্থী ছিলেন বিজেপির, যাকে লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোন করেছিলেন, সেই রানীমাকেও দেখতে পাননি। তাহলে আপনি ধরে নিন যে মানে আপনি যে বিজেপির পলিটিক্সকে নিয়ে আলোচনা করবেন, বিজেপির পলিটিক্সকে নিয়ে যে আলোচনা করবেন, বিজেপির দেখুন ওটাই আপনার ভোট অঙ্কের হিসেবের মতো। নিশ্চয়ই রানীমা, আমি টোটাল ভোটটা আমার সামনে ইলেকশন, আমার সামনে ইলেকশন কমিশন, আচ্ছা 1,86,319টা ভোট টোটাল ভোটের মধ্যে হিন্দুরা ভোট দেয়নি, সেটা হলো আমাদের খবরে পড়তো। যে পরিমাণ ভোট আপনারা আটকেছেন, সেই ভোটটা হলো আমরা জিততাম। ভাগ্যিস আপনারা বলেননি যে রাম যদি ফিরে আসতেন তাহলে আপনারা উত্তরপ্রদেশে ভালো ফলাফল করতেন। কিছু এইসব গল্প দিয়ে কোনো লাভ আছে? মানে এইসব বাজে গল্প ছাড়ুন, আপনি বাজে গল্প ছাড়া একটা বলুন যে রানীমাও নেই, কৃষ্ণনগরের সাংসদও নেই। দেখুন পলিটিক্স একটা সিনসিয়ার বিষয়। আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডেভেলপমেন্টের ইস্যুতে ভোট হয়, তাহলে সেটা তো কৃষ্ণনগরের সাংসদের দাঁড়িয়ে বলা উচিত। আর যদি সেখানে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ভোট হয়, তাহলে যিনি লোকসভায় দাঁড়িয়েছিলেন, রানীমা হয়েছিলেন, প্রধানমন্ত্রীর ফোন রিসিভ করেছিলেন, তার বলা উচিত। তো পলিটিক্সটাকে না ক্রমশ আমরা মানে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছি যে এটাকে আর লোকে সিরিয়াসলি ধরবে না। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা, তিনি কি বলছেন এই ফলাফল নিয়ে একটু শোনাবো। হিন্দু বলেছে কালীগঞ্জে বিজেপির মডেল সফল। বিজেপির মডেলটা সফল তো বোঝাই যাচ্ছে, তৃণমূলকে জেতানোই তো বিজেপির মডেল, বিজেপিতে থেকে তৃণমূলকে সাহায্য করাই তো বিজেপির মডেল, তৃণমূলে থেকে বিজেপিকে সাহায্য করাই যে তৃণমূলের মডেল। ফলে উনি প্রকারান্তরে এসব কি হিন্দু ভোট, মুসলমান ভোট সব তালগোল পাকাবার চেষ্টা করছেন, কিন্তু শুভেন্দুর মডেল সফল, কেননা বিজেপির মডেলটা হচ্ছে তৃণমূলকে সাহায্য করা, তৃণমূল না পারলে বাম কংগ্রেস যেন না আসে তখন বিজেপি, এই তো মডেল ওদের। বিজেপির মডেল হচ্ছে তৃণমূলকে সাহায্য করা, সুজন চক্রবর্তীর অভিযোগ। মানে উনি বলছেন শুভেন্দু অধিকারী এক সেকেন্ড তৃণমূল বলছেন, আমি বুঝেছি, আমার উত্তরটা নিতে দিন। আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট। সুজনদার এই বক্তব্যের পর আমি একটা কমিউনিকেশন অফিসিয়ালি দিতে চাই। আমি সরাসরি অভিযোগ করছি, সিপিএম এর বক্তা আছেন, তিনি বলবেন সুজনদার কাছ থেকে রিয়াকশন নিয়ে আসুন। সুজন চক্রবর্তীরা তৃণমূল কংগ্রেসকে ভোট ট্রান্সফার করেছেন, এই এরিয়ায় সিপিএম এর 100% ক্ষমতা ছিল। এবং কেন করেছেন? এরা ক্ষমতাবান, এরা কংগ্রেসের যেহেতু প্রার্থী হয়েছে তাই সেটিং করেছেন, করে ভোট ট্রান্সফার করেছেন তৃণমূলকে। সিপিএম যদি ওখানে প্রপার পারফর্ম করত তাহলে আজকে এই অবস্থা হতো না। পার্থদা, আমরা দেখেছি যে প্রার্থী পদ নিয়ে শেষ পর্যন্ত একটা টালমাটাল অবস্থা চলেছে এবং শেষ অবধি সেটা মুচলেখা অবধি গড়িয়েছে। 2026-এ আরএসপি ওখানে প্রার্থী দেবে এই শর্ত থেকেছে। আমার প্রশ্ন যে শঙ্কু অভিযোগ করছে যে আসলে আপনারা বামেদের সাপোর্ট সেভাবে পাননি, আপনারা কি তাই মনে করছেন ভোট ট্রান্সফার হয়েছে? দেখুন সেটা এরম ভাবে তো বলা সম্ভব নয়, কেননা শঙ্কু যেরকম ভাবে 73% 74 আমি বাইরে আছি, শঙ্কু পার্থদা বাইরে আছেন বলতে, আমি বলতে দাও। বলুন পার্থদা প্লিজ। হ্যাঁ, এখানে কথাটা আছে যে ওরকম ভাবে বলা মুশকিল। দেখুন, তবে যে কথাটা উঠে এসছে আলোচনার মধ্যে সেটা হচ্ছে যে মেয়েটি মারা গেছে, কিশোরী মারা গেছে, এখানে অনেকেই আলোচনা করছে যে বিকল্প ব্যবস্থা নিয়ে সেই সমস্ত ঘটনাকে যাতে পুলিশ ব্যবস্থা নেয়। আসলে পশ্চিমবাংলার বিকল্প সমস্ত ব্যবস্থাই নির্বিকল্প সমাধিতে চলে গেছে। তৃণমূল কংগ্রেসের যদি কোনো লোক হয় তাহলে তার কিচ্ছু হবে না।
এটা এইখানে লিখে বলে দেওয়া যায়। এখনো পর্যন্ত কোনো একটি ঘটনাতেও তৃণমূল কংগ্রেস জড়িত এমন কারো কিছু হয়নি। আমরা শামশেরগঞ্জে দেখেছি, আমরা সাগরদিঘিতে দেখেছি, আমরা ঝালদাতে দেখেছি। একমাত্র একটাই ব্যতিক্রম ছিল, সেখানে যেহেতু তৃণমূল কংগ্রেসের কেউ নেই তাই 62 দিনের মধ্যে সেখানে একখানা রায় পেয়েছে। আসলে পশ্চিমবাংলায় একটা অদ্ভুত আমরা কথা শুনলাম যে ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটি, আসলে ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটিগুলো যখন এক এক করে পরস্পরের সঙ্গে যোগ হয়ে যখন কালেকটিভ ক্রিমিনালিটি হয় তখন সেটাকে ডাইলুট করার জন্য ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটির যে গল্পটা আজকে শুনলাম, এটা মানে আমি কি বলবো, এটা পুলিশ প্রশাসনের কাছে এটা খুব একটা নতুন কথা এবং এই অপরাধ বিজ্ঞানের ক্ষেত্রে এটা মানে খুব নতুন একটা দিগন্ত খুলে দিল। কেন কালীগঞ্জ সাগরদিঘি হয়ে উঠতে পারলো না? দেখুন, সাগরদিঘি হয়ে উঠতে পারলো না আজকে বলুন তো, যদি জাতীয় কংগ্রেসের প্রার্থী সেখানে জিততো সে তো শপথটাই নিতে পারবে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। আমরা তো সাগরদিঘিতে দেখেছি প্রায় 1 মাস ধরে তাকে আমাদের রাজ্য সভাপতি নিয়ে যাচ্ছেন শপথের জন্য, তার শপথ গ্রহণ হচ্ছে না। একটা মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন, শপথই নিতে পারছেন না। শুধু সেই অভিমানে যারা আপনার কথা মতো শপথ নিতে দিচ্ছিল না, আমি সে কথা বলছি না। এত অভিমানী আমি সে কথা বলছি না, আমি তার অভিমানের মাপদণ্ড মাপছি না। আমি বলছি তাকে ধরে রাখার দায়িত্ব তো কিছুটা আপনাদের উপর পড়তে হবে। 3 মাসের বেশি আপনারা এমএলএ ধরে রাখতে পারছেন না, এটা তো আপনাদের যে সাপোর্ট বেস তার জন্য ভালো বার্তা দেয় না। সেই 1 মাস ধরে তার যে বিড়ির কারখানা সেখানে প্রায় প্রত্যেকদিন পুলিশের রেড হয়েছে। কে তাকে বাঁচাবে? আজকে হয় তার হয় না। আজকে একজন এমএলএ যার বিরুদ্ধে একটা প্রাইম অ্যাকিউজড হচ্ছে মার্ডারের, তিনি যখন দলবদল করছেন তার বিরুদ্ধে আর কোনো কিছুই হচ্ছে না। তো এ তো পশ্চিমবাংলায় হচ্ছে। পশ্চিমবাংলার রাজনীতি আজকে এই পথেই চলেছে। ফলে আমাদের সেটাই বক্তব্য যে মানুষ এখানে ভোটার হয়ে গেছে, শুধুমাত্র মানুষ আর নাগরিক নেই। একটু সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। পশ্চিমবঙ্গের পাশাপাশি আমরা যদি দেখি যে গোটা দেশের মোট 4টে রাজ্যে আজকে 5টা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন ছিল, যার মধ্যে কালীগঞ্জে তো তৃণমূল কংগ্রেস জিতেছেই। এর পাশাপাশি যদি আমরা দেখি যে গুজরাটের দিকে, সেখানে একটি তে জয়ী হয়েছে বিজেপি, ভিজাওয়াদার কেন্দ্রে জয়ী হয়েছে আপ। যদি আমরা দেখি যে গুজরাটের আরেক কেন্দ্র যে করি, সেই করিতে জিতেছে বিজেপি এবং আজকে 5টা বিধানসভা উপনির্বাচনে বিজেপির একমাত্র জয় হচ্ছে এই করি। এর পাশাপাশি যদি কেরলে নজর দিই, সেখানে নীলাম্বুর বিধানসভা সেটা কংগ্রেস জিতেছে এবং বামেরা এখানে বড় ধাক্কা খেয়েছে, কারণ টানা 2বার কেরলে ক্ষমতায় থাকার পর এত বড় ধাক্কা বামেরাই প্রথম খেলো, যেখানে নীলাম্বুর সেটা ছিনিয়ে নিল কংগ্রেস। এবং যদি আমরা দেখি যে লুধিয়ানা ওয়েস্টে জয়ী হয়েছে আপ। তো এখানে আমার প্রশ্ন শঙ্কুর কাছে, যে শঙ্কু, গোটা দেশের জন্য তো তোমাদের খুব স্বস্তির জায়গা নেই? তো বাই ইলেকশন হয়েছে, যেগুলো জেতার সেখানে হয়েছে। অন্যান্য জায়গায় নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনটা নিয়ে কোনো অভিযোগ ওঠে না। এখানে পশ্চিমবাংলায় গণতান্ত্রিক নির্বাচনী ব্যবস্থাই নেই। আজকের এই নির্বাচন থেকে সব থেকে বেশি যে সংগঠনের নজরদারি বাড়ানো উচিত তার নাম হচ্ছে ইলেকশন কমিশন। আজকে এই নির্বাচন প্রমাণ করে দিল, একটা নির্বাচনের পর বিজয় মিছিলে যদি একটা বাচ্চার জীবন চলে যায় উৎসব করতে গিয়ে, তাহলে আপনি ভেবে দেখুন পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনকে কোন স্তরে নিয়ে গিয়ে করতে পারে। এই প্রশাসনের একটা লোককে রেখেও সেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা পসিবল কিনা? কেরলেও ধাক্কা, নীলাম্বুর সেটা ছিনিয়ে নিল কংগ্রেস। কেরালা নীলাম্বুরে ইউডিএফ জিতেছে, এলডিএফ হেরেছে, কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এলডিএফ ওখানে হেরেছে, ইউডিএফ জিতেছে। উল্লেখযোগ্য বিষয় বিজেপি ওখানে 4th হয়েছে, একটা নির্দল ক্যান্ডিডেট সে 3rd হয়েছে। কেরালায় বিজেপির যে অবস্থা সেটা একটা দিক। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে শঙ্কুদা যেটা বলছিল না একটু আগে, ওই বামেদের ভোট কংগ্রেসে না গিয়ে কোথায় চলে গেছে। আমি জাস্ট দুটো কথা বলবো, সেটা হচ্ছে, এক হচ্ছে
গত লোকসভা নির্বাচনে বাম কংগ্রেস যে ভোটটা পেয়েছিল প্রায় কাছাকাছি একই সমান ভোট পেয়েছে, এবং আজকে যখন তৃণমূল জয়লাভ করেছে তার তৃণমূলের জয়লাভের পরে তার বিজয় উল্লাসের যে প্রতিশোধ প্রিয়া সেটা উঠে এসেছে বামপন্থীদের উপর। এই তামান্না খাতুনের পরিবার হচ্ছে বামপন্থী পরিবার। এক পয়েন্ট নাম্বার 2 হচ্ছে বিজেপির যিনি প্রার্থী সেই আশিস বাবু এখনো একটা পঞ্চায়েতের সঞ্চালক তৃণমূলের সঙ্গে যৌথভাবে চালায়। লাস্ট লোকসভা নির্বাচনে বিজেপির রানীমাজা ভোট পেয়েছিল 12,000 ভোট, তার কমেছে। ওটা কিভাবে তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে গেছে সেটা শঙ্কুদা জানে না, শুভেন্দু অধিকারী হয়তো বলতে পারে ভালো করে, কারণ কিভাবে শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলের হয়ে দালালি করছে সেটা উনি ভালো বলতে পারেন। এখন রাগ হলে কি নির্দিষ্টভাবে বামেদের উপর রাগ থেকে এই বোমাবাজির ঘটনা ঘটেছে, এই অভিযোগ আলবার্টদের। আমি আবার বলছি, এটা তো তদন্ত সাপেক্ষ। কেউ কোনো রাগ থেকে করে থাকুক, তার কোনো ইতিহাস থেকে থাকুক, কোনো রেশারেশি থেকে থাকুক, পারিবারিক রাজনৈতিক, এটা পুলিশ একজনকে গ্রেপ্তার করেছেন এবং যতদূর অবধি আমি শুনেছি সে তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। তো তাকে যখন গ্রেপ্তার করেছে আদার আলী মল্লন, এটা হয়তো অন্য কাউ এই ঘটনাকে চেপে যেতে চাইছে। বিজেপি বলছে কাউকে গ্রেপ্তার করা হয়নি, পার্থদা এই ব্যাপারে অজ্ঞ। পার্থদা এখন আমি ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটি বলেছি সেই নিয়ে খুব সন্দিহান হয়ে পড়েছে। কালেকটিভ ক্রিমিনালিটি আর ইন্ডিভিজুয়াল ক্রিমিনালিটি কি একটু পার্থদাকে বলে দিই। যখন দেশে যখন দাঙ্গা হয় তখন একজন প্রধানমন্ত্রী যখন বলে যে বড় একটু শুনে নাও না, যে বড় গাছ পড়ে গেলে ভূমিকম্প হয়, সেটা হচ্ছে কালেকটিভ ক্রিমিনালিটি। যখন সেই দাঙ্গা হয়, যখন দিল্লির বুকে যখন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যখন সিংহকে গণহত্যা করা হয়, সেটা হলো কালেকটিভ ক্রিমিনালিটি। কৃষাণ দুজনকে থামাচ্ছি 30 সেকেন্ডে। সুমনদা আমাকে দেখুন, আজকের দিনটা বেসিক্যালি এনডি জোটের মধ্যে সবচেয়ে ভালো পারফরমেন্স আপের, দ্বিতীয় ভালো পারফরমেন্স কংগ্রেসের, এবং অবশ্যই তৃণমূলের এই জয়তে বড় চোনা হচ্ছে তামান্না খাতুনের মৃত্যু। কোনো বিজয় মিছিল থেকে বোমা যাওয়াটা কোনো মানে আনন্দের বিষয় হতে পারে না, চরমতম সমালোচনা। কিন্তু কংগ্রেস আপাতত এটা না বলা উচিত যতক্ষণ না আমাদের কর্ণাটকের চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় মিছিলের দাগ কংগ্রেস মুছতে পারছে। আমাদের সময় ওটা মুছবে তখন চলে আসে। সময় একদম শেষ। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।